তো আজকে আমরা পড়বো হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড অর্থ কি? ফ্লুইড মানে হচ্ছে তরল, ঠিক আছে? সো তরলের যে মেকানিক্স সেটা আমরা দেখবো। সো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে প্রপার্টিজ অফ ফ্লুইডস, মানে ফ্লুইডস এর কি কি বৈশিষ্ট্য এবং ধর্মগুলো দেখবো। আচ্ছা, এটা হচ্ছে কন্টেন্টস দেয়া আছে, ইন্ট্রোডাকশন, ফ্লুইড, কন্টিনিউম, আর হচ্ছে ফ্লুইড প্রপার্টিজ। আচ্ছা, সো ইন্ট্রোডাকশনটা দেখি কি বলছে। ফ্লুইড মেকানিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য অ্যাকশন অফ ফোর্সেস অন ফ্লুইড অ্যাট রেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন মোশন। দ্যাট মিনস এখানে বলতেছে যে ফ্লুইড মেকানিক্স হচ্ছে কি, যেটা হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে আমরা কি নিয়ে কাজ করি, কোন একটা ফ্লুইড বা কোন একটা তরল পদার্থ স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় তার উপর ফোর্স ক্রিয়েট করলে তার মধ্যে কোন ধরনের অ্যাকশনটা হয় সেটার উপর ডিপেন্ড করে এই টোটাল সায়েন্স, এই ফ্লুইড মেকানিক্সের এই পার্টটা ডিল করা হয়। ওকে, বলছে ইফ দ্য ফ্লুইডস আর এট রেস্ট দ্য স্টাডি অফ দেম ইজ কল্ড ফ্লুইড স্ট্যাটিস। ঠিক আছে, দ্যাট মিনস যদি কোনো ফ্লুইড কি থাকে, তরল অবস্থায় থাকে, সরি স্থির অবস্থায় থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক। মানে স্ট্যাটিক মানে হচ্ছে কি, স্ট্যাটিক মানে কি, যেটা হচ্ছে গতিশীল না, ঠিক আছে? আর যেটা হচ্ছে ইন ইন দ্য ফ্লুইডস আর ইফ দ্য ফ্লুইডস আর ইন মোশন when pressure forces are not considered, the study of them are called fluid কাইনেমেটিক্স। ওকে, যেটা ছিল কি, আমরা পড়ছি না যে কাইনেটিক এনার্জি, তো ওই রকম যেটা হচ্ছে তোমার ইন মোশন মানে গতিশীল কোন ফ্লুইডের উপর যদি আমরা পড়ালেখা করি সেটাকে আমরা বলি কি ফ্লুইড কাইনেমেটিক্স। আচ্ছা, দেন বলছে ইফ দ্য ফ্লুইডস আর ইন মোশন এন্ড দ্য প্রেসার ফোর্সেস আর কনসিডার্ড। দেখো একটা জিনিস, যে যখন প্রেসার এন্ড ফোর্সেস মানে একটা ফ্লুইডের উপর যখন প্রেসার ফোর্সেস কনসিডার করা হয় তখন তাকে আমরা বলতেছি কি ফ্লুইড ডাইনামিক্স। আর যখন কনসিডার না করা হয় তখন তাকে আমরা বলি কি ফ্লুইড কাইনেমেটিক্স। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, আর যখন যেটা তো বললাম যে স্থির অবস্থায় কোনো ফ্লুইড নিয়ে যে স্টাডিটা করা হয় সেটা হচ্ছে কি ফ্লুইড স্ট্যাটিক্স। ওকে, আচ্ছা, দেন বলছে কি ফ্লুইডটা কি, ফ্লুইড এক্সিস্ট ইন দ্য টু স্টেটস, the solid state and the fluid state. আচ্ছা, বলছে যে matter exists in two state, the solid state and fluid state. This classification of matter is based on the spacing between the different molecules of matter as well as the behavior of matter when subjected to state. That means এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে পদার্থের কয়েকটা অবস্থা। তো এখানে বেসিক্যালি বলছে দুইটা অবস্থা। হ্যাঁ, একটা হচ্ছে সলিড স্টেট, একটা হচ্ছে ফ্লুইড স্টেট। এবং এই ক্লাসিফিকেশনটা করা হয় কিভাবে, যে ম্যাটেরিয়ালের মধ্যে যে মলিকুল গুলা থাকে তাদের ডিস্টেন্স বা স্পেসিং এর উপর ভিত্তি করে এবং সেই ম্যাটারের বিহেভিয়ারের উপর ভিত্তি করে এটা ভাগ করা হয়। বলছে বিকজ মলিকুলস ইন সলিড স্টেট আর স্পেসড ভেরি ক্লোজলি। এটা আমরা অলরেডি পড়ছি, ঠিক না, লাস্ট ক্লাসে, যে কঠিন পদার্থের ক্ষেত্রে মলিকুলস গুলা কি করে, খুব কাছাকাছি অবস্থান করে কোন একটা পদার্থের মলিকুলস গুলা। Solid possess compactness and rigidity of form. The molecules in fluid can move more freely within the fluid mass and therefore the fluids do not possess any rigidity on form. Rigidity অর্থ কি? হ্যাঁ, এই কথাটা অ্যাকচুয়ালি কি বলছে, যে যেহেতু আমাদের কঠিন পদার্থ বা সলিড স্টেটে কি থাকে, পরমাণুগুলা খুব হচ্ছে কাছাকাছি থাকে, ঠিক না, কাছাকাছি থাকে। দ্যাটস ওয়াই তাদের মধ্যে কি থাকে, তাদের মধ্যে তারা কম্প্যাক্টনেস এন্ড রিজিডিটি ইন ফর্ম। রিজিডিটি অর্থ হচ্ছে নমনীয়, ঠিক আছে, যে কঠিন পদার্থগুলো কি থাকে, অনমনীয় থাকে। বাট যেটা মলিকুলস ইন ফ্লুইড, যে ফ্লুইডের যে মলিকুলস গুলা বা পরমাণুগুলা, তারা কি করতে পারে, খুব ইজিলি মুভ করতে পারে। কারণ কি, তারা একটার সাথে একটা দূরে দূরে অবস্থান করে মলিকুলস গুলা। ওকে, দেয়ারফর দ্য ফ্লুইডস ডু নট পসেস এনি রিজিডিটি অন ফর্ম। দ্যাট মিন্স তারা কোনো নমনীয়তা অনমনীয়তা প্রকাশ করে না। দ্যাট মিন্স ফ্লুইডস আর কি রিজিড। ওকে, সরি, নন রিজিড। দ্যাট মিন্স তারা কোনো রিজিডিটি প্রকাশ করে। রিজিডিটি অর্থ হচ্ছে অনমনীয়, ঠিক আছে। আর যেটা রিজিড প্রকাশ করে, যেমন তরল পদার্থ হচ্ছে রিজিডিটি, দ্যাট মিন্স এটা হচ্ছে নমনীয়। ওকে, সো দ্যাটস ফ্লুইড এক্সিস্ট ইন টু ফর্ম, একটা হচ্ছে লিকুইড এন্ড গ্যাস। ওকে, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। দেখো এখানে ডিফারেন্স গুলো বলা আছে, সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বলা আছে। বলছে লিকুইড ফ্লো এন্ড টেক শেপ অফ দ্য কন্টেনার বাট মেইনটেইন এ কনস্ট্যান্ট ভলিউম। দ্যাট মিন্স বলছে যে ফ্লুইড আমরা তাকেই বলবো যেটা কি করতে পারবে, ফ্লো করতে পারবে এবং একটা কন্টেনারের মধ্যে সে
তার শেপটা নিতে পারবে, বাট যদিও তার কি থাকবে, তাদের যে যে ভলিউমটা মানে হচ্ছে তার যে আয়তনটা সেটা থাকবে কনস্ট্যান্ট, বাট সে তাকে যদি কোনো একটা পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করবে। ওকে, বলছে গ্যাসেস এক্সপান্ড টু ফিল দ্য অ্যাভেলেবল ভলিউম। এটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখছি যে গ্যাস কি হয়, গ্যাসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভলিউম থাকে না, সে যে পাত্রে রাখা হয় পুরাটাই সে ভলিউম ফিক্স করে ফেলে, ঠিক আছে, পুরাটাই তার ভলিউম হয়ে যায়। বলছে তারপর বলছে লিকুইডস আর ইনকম্প্রেসেবল while the gas are compressible, দ্যাট মিন্স যে গ্যাস গুলাকে কি করা যায়, কম্প্রেস করা যায়, ঠিক আছে, বাট লিকুইডস গুলাকে কম্প্রেস করা যায় না। এখানে একটা দেখো এক্সাম্পল, যে ক্যাটস আর লিকুইড, কারণ আমরা দেখছি বিভিন্ন ভিডিও দেখবা বা যাদের ক্যাট থাকবে তারা দেখবা যে বিড়াল কিন্তু খুবই ইজিলি একটা পাত্রের মধ্যে ঢুকে যায়, ঠিক না? তো এখানে বলছে জাস্ট একটু মজা করে বলছে যে লিকুইড নাকি, হ্যাঁ এটা জাস্ট এক্সেপশন, কারণ এটা প্রাণী ভেদে ডিফারেন্ট হতে পারে। যে ক্যাট যখন দেখবা কোনো একটা পাত্রে রাখে সে পুরো পাত্রের জায়গা দখল করে মানে থাকতে পারে, হ্যাঁ এটা হচ্ছে তার ভিতরে রিজিডিটি কম, ঠিক আছে। দেখবা যে বিড়াল অনেক উপর থেকে পড়লেও কিছু হয় না, ঠিক আছে, সে আবার মানে পিং পং বলের মতো, দ্যাট মিন্স তার রিজিডিটি নাই। তো সেটার ক্ষেত্রে এটা হচ্ছে এক্সেপশনাল, ওকে, জাস্ট একটা মজা করে দেখানো হয়েছে। আচ্ছা, দেন বলছে ফ্লুইডস এর প্রপার্টিজ গুলো কি বলছে, একটা হচ্ছে মাস ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর হচ্ছে বলছে হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা, বাংলা অর্থ হচ্ছে সান্দ্রতা, সারফেস টেনশন, তারপর হচ্ছে ভ্যাপর প্রেসার, ক্যাপিলারিটি, আর হচ্ছে ক্যাভিটেশন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখি, হ্যাঁ কি বোঝাচ্ছে। সো ফার্স্ট হচ্ছে মাস ডেনসিটি বা ডেনসিটি, নরমাল যেটা ডেনসিটি বা ডেনসিটি আমরা বলি, ডেনসিটি অর্থ কি, ঘনত্ব, ঠিক না? তো ঘনত্ব কিভাবে বের করে, যে কোনো বস্তুর ভরকে তার যদি ভলিউম দিয়ে ভাগ করা হয় তখন আমরা তাকে কি বলবো, সেটা হচ্ছে ডেনসিটি। সো এখানে বলছে দ্য mass per unit volume is mass density, hence it has units of kilograms per cubic meter. Okay, so the mass density of the water at 4 degrees Celsius is 1000 kg per meter cube, while it is 1.2 kg meter cube at the air at 20 degree temperature standard pressure. That means যে কি বলছে এখানে, অ্যাকচুয়ালি বলছে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব, মানে 1 মিটার কিউব পাত্রতে তুমি যদি পানি রাখো সেটার সেই পানির ভর হবে কত, 1000 কিলোগ্রাম। ওকে, বাট স্টিল বলছে যে যদি এই জিনিসটাকে যদি তুমি ফর এয়ার মানে এয়ারের জন্য এটা কত হবে, 1.2 কেজি মিটার কিউব। দ্যাট মিন্স কি হচ্ছে, এটার ভলিউম কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। কোথায় 1000 কেজি আর কোথায় 1.2 কেজি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার ফর এয়ার, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বায়ুর জন্য। বায়ুর তেলে কতটুকু প্রেসার, সরি বায়ুর ঘনত্ব হচ্ছে 1.2 কেজি পার মিটার কিউব, মানে 1 মিটার কিউতে 1.2 কেজি বায়ু থাকতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে ম্যাস ডেনসিটি অর ডেনসিটি, রো প্রকাশ করা হয়, এখানে ডি তে প্রকাশ করছে ডেনসিটি, যেহেতু ডি ইকুয়াল এম বাই ভি। পরে এই জন্য এটা কিনছিলাম, ব্লুটুথটা কাজে দিতে, ব্লুটুথ কারো এখান থেকে সাউন্ড আসছে নাকি? সাউন্ড আসলে মিউট করে দিবা, ঠিক আছে। আর কারো কোনো যদি বুঝতে প্রবলেম হয় তখন আনমিউট করে দিবা, ওকে। আচ্ছা, সো স্যার সবাইকে মুট করে দেন। আচ্ছা, সো নেক্সট আমরা দেখি ডেনসিটির একটা एग्जांपल দিছে, একটা ম্যাথ দিয়ে বলছে a quantity of helium gas at 0 degree Celsius with a volume of 4 meter cube has a mass of 0.712 kg at standard atmospheric pressure. Determine the density of the sample of helium gas. So density jani, mass jani, sorry volume jani, mass jani, so we can calculate the density from the given data. Okay, so just কি করতে হবে, m divided by v. Okay, সব মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্যান্ডার্ড ভলিউমের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এখন ধরো এখানে গ্রাম আছে, এখানে আছে সেন্টিমিটার, তো সেন্টিমিটার কি করতে হবে, কি মিটারে পরিণত করতে হবে, এবং কেজি কে নিতে হবে কি, সরি গ্রামকে নিতে হবে কেজিতে। তো যেই এককই থাকুক না কেন আমাকে এটা এখানে চেঞ্জ করে নিয়ে এসে তারপর ডেনসিটি হিসাব করতে হবে ফর স্ট্যান্ডার্ড এসআই ইউনিট হিসাব করার জন্য। ওকে, এবং সব সময় এসআই ইউনিট হিসাব করেই আমরা ম্যাথমেটিক্স গুলো করব। ওকে, আচ্ছা, দেন বলছে যে স্পেসিফিক ওয়েট আর ওয়েট ডেনসিটি। সো আগেটা ছিল হচ্ছে মাস ডেনসিটি, এবার হচ্ছে ওয়েট ডেনসিটি। সো ওয়েট ডেনসিটি কি বলছে, ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ওয়েট অফ ইফ এ ফ্লুইড টু ইটস ভলিউম, ইট ইজ ওয়েট পার ইউনিট ভলিউম অফ এ ফ্লুইড। ওকে, সো এটার ইউনিট হচ্ছে কি নিউটন পার মিটার কিউব।
So water at 20 degrees Celsius has a specific weight of 9.79 kilonewton, ঠিক আছে, kilonewton per meter cube. That means এটা বলছে যে ওয়েট হিসাব করছে। আমরা কি জানি যে ম্যাস এবং ওয়েটের মধ্যে পার্থক্য কি? ম্যাসের মধ্যে কিন্তু কোনো ম্যাস অর্থ হচ্ছে ভর, ওকে, আর ওয়েট অর্থ হচ্ছে ওজন। দ্যাট মিন্স ওজনের ক্ষেত্রে অবশ্যই কি আসতেছে, গ্র্যাভিটিটা আসতেছে, ঠিক না? আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে mg, ম্যাস ইনটু গ্র্যাভিটেশনাল যে গ্র্যাভিটি যে ভ্যালু আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা গুণ করলে আমরা কি পাবো, ওয়েট পাবো, ঠিক আছে। সো এটা জাস্ট কিছু না, এটার সাথে 9.8 দেখো, 1000 এর সাথে 9.8 যদি গুণ দেয় তখন এরকম একটা ভ্যালু আসে। এটা হচ্ছে 9.79 বলছে, এটা অলমোস্ট সিমিলার টু 9.8, ওকে, মিটার পার কিউ। এবং এটা দেখো সূত্র হচ্ছে রো ইনটু জি। দ্যাট মিন্স রো আমরা জানি কি, ওয়াটারের রো কত, রো মানে হচ্ছে ডেনসিটি, যেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তার সাথে যদি আমরা 9.8 গুণ দিই তাহলে আমরা কি পাবো, ওয়েট ডেনসিটি। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, জি ওকে, নেক্সট আমরা যে স্লাইডটা যাব সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। Specific volume, it is defined as the volume of a fluid occupied by a unit mass or volume per unit mass of the fluid is called specific volume. আচ্ছা, এটা আমরা যদি ইকুয়েশন দিয়ে দেখি, যে স্পেসিফিক ভলিউম ইকুয়াল কি বলছে, ভলিউম অফ দ্য ফ্লুইড, the mass of the fluid. That means ভলিউমকে যদি আমরা ম্যাস দিয়ে ভাগ করি তখন তাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। কারণ ভলিউম জিনিসটা হচ্ছে কি, ভলিউম হচ্ছে আয়তন, ঠিক আছে। সো আয়তনকে যদি আমি ওই ফ্লুইডের ভর দিয়ে ভাগ করি তখনই আমরা কি পাবো, স্পেসিফিক ভলিউম। সো এই ইকুয়েশন গুলো ইম্পর্টেন্ট, ওকে। দেন দেখি কি বলছে, যে স্পেসিফিক গ্র্যাভিটিস বা এস দিয়ে যদি প্রকাশ করা হয় সেটাকে বলছে স্পেসিফিক গ্র্যাভিটি। So the also the ratio of specific weight of the given liquid to specific weight of the water at standard reference temperature defined as the specific gravity. That means specific gravity হচ্ছে যে কোন একটা লিকুইড ওয়াটার ছাড়া, ঠিক আছে, ওয়াটার ছাড়া অন্য যে কোনো লিকুইড, যেমন হচ্ছে অয়েল হইতে পারে, ঠিক আছে, বা গ্রিস হইতে পারে, অন্য যে কোনো লিকুইডের যে স্পেসিফিক ওয়েট আছে সেটাকে আমরা যদি ওয়াটার ওয়েট দিয়ে ভাগ করি অ্যাজ রেফারেন্স, মানে ওয়াটার ওয়েট সবসময় অ্যাজ রেফারেন্স ইউজ হবে, সবসময় 9.81 কিলোনিউটন পার মিটার কিউ ইউজ হবে, ওকে। এবং উপরে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে অন্য যে কোনো ফ্লুইডের যে স্পেসিফিক ওয়েট সেটা, ঠিক আছে। সো এইখানে এটা ভাগলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ওই ফ্লুইডের জন্য, মানে ওই স্পেসিফিক ফ্লুইডের জন্য এটাকে বলতেছি কি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি, ওকে। সো দ্য গ্র্যাভিটি অফ মার্কারি, একটা মার্কারি একটা উদাহরণ দিচ্ছে যেটা বলছে at 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলছে SHG, HG দিয়ে প্রকাশ করছে হচ্ছে মার্কারি। সো মার্কারি স্পেসিফিক ওয়েট হচ্ছে 133 মানে 133 কিলোনিউটন পার মিটার কিউ। আর ওয়াটার তো আমরা দেখছি অলরেডি 9.81 কিলোনিউটন পার মিটার কিউ। সো এটা দিয়ে ভাগ করলে এটা আসছে কত, 13 পয়েন্ট। সো আলাদা আলাদা ফ্লুইডের আলাদা আলাদা স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে এবং এটা মোটামুটি ফিক্সড ফর এ ফিক্সড টেম্পারেচার। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জন্য এটা ফিক্সড, বাট টেম্পারেচার চেঞ্জ করলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। আচ্ছা, দেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। হ্যাঁ, এটা আমাদের ফ্লুইডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা কি বলে দেখো তো, বলছে ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লুইডস ফ্লো মোর ইজিলি দেন আদার্স, ওকে। সো অয়েল ফর এক্সাম্পল অয়েল ফ্লোস মোর ইজিলি দেন মোলাসেস, ঠিক আছে। মোলাসেস হচ্ছে আরেক ধরনের ফ্লুইড। সো বলছে যে অয়েল কি করে, যে মোলাসেস থেকে ইজিলি ফ্লো করতে পারে। এটা কেন ফ্লো করতে পারে দেখো, বলছে দিস ইজ বিকজ দ্য মোলাসেস হ্যাজ এ হায়ার ভিসকোসিটি। হ্যাঁ, যে যার ভিসকোসিটি অনেক বেশি হবে সে কি করবে, কম ফ্লো করবে। সো এটা মনে রাখতে হবে যে সান্দ্রতা যার বেশি তার মধ্যে ফ্লো করার প্রবণতা কম, বা মোশনে থাকার প্রবণতা কম, বা গতিশীল হওয়ার প্রবণতা কম। বলছে হুইচ ইজ মেজার অফ রেজিস্ট্যান্স টু ফ্লুইড ফ্লো। দ্যাট মিন্স এই জিনিসটাকে ভিসকোসিটি অনেক সময় তুলনা করা হয় কিসের সাথে, রেজিস্ট্যান্সের সাথে। রেজিস্ট্যান্স মানে কি, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি পরিবহনে বাধা দেয় সেটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স। আর যেটা হচ্ছে পানির পরিবহনে বাধা দেয় বা ফ্লুইডের পরিবহনে বাধা দেয় সেটাকে আমরা বলি কি, ভিসকোসিটি। সো মোলাসেস কেন কম ফ্লো করবে, ইজিলি ফ্লো করবে না, কারণ এর ভিসকোসিটি হচ্ছে বেশি, হায়ার ভিসকোসিটি অয়েল, ওকে। ইনসাইড এ পাইপ or a tube a very thin layer of fluid right near the walls of the tube are motionless because they get caught up the microscopic ridges of the tube, okay. Layers closes the center of the
center move faster and the fluid shares the middle layer moves the faster. এখানে বলছে যে একটা এক্সাম্পল দিছে যে এটা ভিসকোসিটির অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা দেখো যে ধরো একটা পাইপের মধ্যে দিয়ে তুমি কোন একটা ফ্লুইড, ধরো আমি যদি বলি যে একটা অয়েল, ঠিক আছে, অয়েলকে আমি ফ্লো করাইলাম। সো ফ্লো করাইলে দেখা যাবে যে কি এই উপরের যে ধরলাম যে এটা হচ্ছে আমার পাইপ, ঠিক আছে। সো পাইপের উপরের যে সারফেসের যে উপর এবং নিচের মানে পাইপের সারফেসের সাথে যে অয়েলের মলিকুলস গুলো থাকবে তারা কি করবে একটা একটাকে এই পাইপের যে মলিকুল সেটা এটাকে আকর্ষণ করে ধরে রাখবে। দ্যাটস ওয়াই এই কাছাকাছি মানে কি বলে পৃষ্ঠের কাছাকাছি যেই মলিকুলস গুলো থাকবে তারা কম ফ্লো করবে। হ্যাঁ, দেখো এখানে মিডল পোর্শনে যে মলিকুলস গুলো থাকবে অয়েলের তারা কি করবে ফাস্টে ফ্লো করবে, মানে তাড়াতাড়ি এগিয়ে যাবে এবং তারা কি করবে তারা হচ্ছে কম কম ফ্লো করবে বা মোশন কম হবে, এদের মোশন হবে বেশি। এটাই বলছে দা মিডল লেয়ার মুভস দা ফাস্টেস্ট, দ্যাট মিন্স মিডল লেয়ার যারা থাকে তারা ফাস্ট মুভ করবে। ওকে, আচ্ছা দেন প্রথম এখান থেকে সাউন্ড আচ্ছা দেন দেখি the more viscous of a fluid is the more the layers want to cling together, the more its resistance shearing. The resistance is due to the frictional forces between the layers as the slides past. আচ্ছা এখানে বলছে যে দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে যে একদম লেয়ারের মানে পৃষ্ঠের সাথে যে মলিকুলস গুলা তাদের ভেলোসিটি অলমোস্ট জিরো, দেখো v = 0। ওকে, পরের লেয়ার মানে একটা অয়েল যখন ফ্লো করে এর মধ্যে অটোমেটিক একটা লেয়ার সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। লেয়ারটা কিভাবে সৃষ্টি হয় দেখো, একে সবচেয়ে বেশি আকর্ষণ করতেছে, ঠিক না, এই জন্য এর ভেলোসিটি হচ্ছে 0। তারপর এর সাথে এই পৃষ্ঠের দূরত্ব কি আরেকটু বেশি, এর থেকে আরেকটু বেশি, দ্যাটস ওয়াই এটা কি করবে এর মধ্যে যে তার যে আকর্ষণ সেটা এটা থেকে আরেকটু কম হবে, তো এটার সাথে আরেকটু কম হবে। তো দেখছো অটোমেটিক কিন্তু একটা লেয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে এবং লেয়ারটা হচ্ছে মিডল বরাবর মানে এদিক থেকে যদি চিন্তা করো উপর থেকে, তাহলে দেখো যে লেয়ার গুলা আস্তে আস্তে আগাচ্ছে। তো নিচের লেয়ার গুলা বেশি ফাস্টে ফ্লো করতেছে। এরপর আবার যখন এই লেয়ার, এটা হচ্ছে মিডল লেয়ার, সবচেয়ে এটা বেশি ফাস্ট ফ্লো করবে। দেন আবার যখন লেয়ার গুলো আসবে সেগুলো আবার কি হবে এই সারফেস দিয়ে সেটা আকর্ষিত হবে। ওকে, দ্যাটস ওয়াই তাদের ভেলোসিটি কি হতে থাকবে, কমতে থাকবে। এভাবে অটোমেটিক একটা লেয়ার সৃষ্টি হয়ে যাবে। যে কোনো একটা অয়েল বলো বা যে কোনো একটা মোলাসিস বলো, যে কোনো কি বলে যদি পানি বলো, ঠিক আছে, সবগুলারই এভাবে কাজ করে। আচ্ছা এটা ছিল হচ্ছে ভিসকোসিটি। বলছে যে এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেখাইছে যে একই জিনিস দেখো তিনটা আলাদা আলাদা ফ্লুইডস এর ক্ষেত্রে দেখো যদি তুমি এভাবে চলো দেখবা কোনোটা এইভাবে পড়তেছে, কোনোটা একই সাথে পড়তেছে এবং কোনোটা কি একদম ছোট হয়ে পড়তেছে। সো এটা কি বলছে, ভিসকোসিটি ইট ইজ ডিফাইন্ড as the property of fluids that offer resistance to the movement of one layer of the fluid over another adjacent layer of the fluid. That means একটা লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ারের যে চলাচলের জন্য যে বাধার সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি, that is called the viscosity. ওকে, আচ্ছা এই এক্সামটা গেল। এরপর বলছে যে নিউটনস ল অফ ভিসকোসিটি। সো এখানে যেহেতু আমাদের ফ্রিকশন আসতেছে, ফোর্স আসতেছে, সো এখানে কি নিউটনস ল অ্যাপ্লিকেবল হবে। সো নিউটনস ল যেটা বলছে দেখো কি বলছে, it states that the shear stress of a fluid element layer is directly proportional to the rate of the shear strain. আচ্ছা সো এখানে দেখো কি বলছে, the constant of proportionality is called the coefficient of viscosity. That means এটা হচ্ছে viscosity coefficient, coefficient viscosity, এবং du by dy is equal to velocity gradient. That means প্রত্যেকটা সারফেসে বা প্রত্যেকটা লেয়ারের মধ্যে যে কি বলে যে ভেলোসিটির যে গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে, মানে ভেলোসিটির যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে du by dy। ওকে, এবং টি হচ্ছে কি শেয়ার স্ট্রেস। সো এটা হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি। Then kinematic viscosity কি বলছে, it is defined as the ratio between the dynamic viscosity and the viscosity of the density of the fluid. That means viscosity divided by density দিয়ে যদি আমি ভাগ করি, মানে viscosity কে যদি আমি কি বলে ডেনসিটি দিয়ে ভাগ করি, তখনই যেই ভ্যালুটা আসবে সেটাকে আমরা বলছি কি কাইনেমেটিক ভিসকোসিটি। ওকে, সো এখানে বিভিন্ন প্রত্যেকটা পয়েন্ট গুলা বলা আছে বা টিকা গুলা দেওয়া আছে। দেন বলছে ভেরিয়েশন অফ ভিসকোসিটি উইথ টেম্পারেচার। সো এই যে আমাদের যে সান্দ্রতা বলে যেটা, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে। দেখা যাচ্ছে যে বলছে ভিসকোসিটি ডিক্রিজেস অ্যাজ এ টেম্পারেচার ইনক্রিজেস। দ্যাট মিন্স টেম্পারেচার যদি আমি বাড়াই এই রেজিস্ট্যান্স বা ভিসকোসিটিটা কি হয়ে যাবে, কমে যাবে। সো আমাদের ফ্লুইড কি করবে আগে থেকে বেশি তাড়াতাড়ি ফ্লো করবে।
বা ফ্লুইডের মোশন হবে কি বা গতি হবে বেশি, অধিক পরিমাণে গতিশীল হবে। টেম্পারেচার বাড়াইলে ভিসকোসিটি কমবে, ওকে। এবং একইভাবে যদি আমি টেম্পারেচার কমাই ভিসকোসিটি বাড়বে, ওকে। সো রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, বাট এটার ক্ষেত্রে প্রেসারের উপর ইন্ডিপেন্ডেন্ট, প্রেসারের উপর কোনো এটা নাই, ঠিক আছে। প্রেসারের উপর কোনো ভেরিয়েশন নাই। আচ্ছা, দেন বলছে গ্যাসের ক্ষেত্রে কি হয়, বলছে ট্রান্সফার দ্য মলিকুলার ফর্ম। সো এটা ছিল হচ্ছে লিকুইডের ক্ষেত্রে। লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি কমবে যদি টেম্পারেচার বাড়ানো হয়, আর টেম্পারেচার কমলে ভিসকোসিটি বাড়বে। বাট গ্যাসের ক্ষেত্রে হচ্ছে উল্টা। গ্যাসের ক্ষেত্রে বলছে কি ভিসকোসিটি যদি আমি বাড়াই, আমাদের যদি টেম্পারেচার আমি বাড়াই তাহলে ভিসকোসিটি বাড়বে, টেম্পারেচার যদি আমি কমাই ভিসকোসিটি কমবে। একইভাবে গ্যাসের উপর প্রেসারেরও একটা কি বলে ভেরিয়েশন আছে। যদি প্রেসার বাড়ানো হয় ভিসকোসিটি কি করতেছে দেখো বাড়তেছে। তো দুইটা গ্যাসের ক্ষেত্রে দুইটাই, হ্যাঁ, টেম্পারেচার বাড়াইলে হচ্ছে ভিসকোসিটি বাড়বে, এবং যদি প্রেসারও বাড়ানো হয় ভিসকোসিটি বাড়বে। তো এটা হচ্ছে আমাদের কি টেম্পারেচার এবং প্রেসারের উপর ভেরিয়েশনটা, ভিসকোসিটির ভেরিয়েশনটা। তো ভিসকোসিটিটা নিয়ে কারো প্রবলেম আছে কোনো? ভিসকোসিটিটা কি জিনিস একজন একটু ডিসক্রাইব করো তো আমাকে। যে ডিসক্রাইব করবা তার জন্য বোনাস মার্কিং আছে। হ্যালো, কেউ পারবা না? আচ্ছা, না পারলে নাই, কেউ বোনাস মার্কটা পাইলা না, সমস্যা না। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। সো এটা ছিল হচ্ছে তোমাদের ভেরিয়েশন অফ ভিসকোসিটি উইথ টেম্পারেচার, ওকে। সো এবার আমরা যদি দেখি যে এটা হচ্ছে জাস্ট ভেরিয়েশনটা দেখাইছে গ্রাফের মাধ্যমে। সো টেম্পারেচারকে দেখো, এবার আবার যদি টেম্পারেচার বাড়ানো হচ্ছে, ফ্লুইড যেটা আছে ফ্লুইডের ভিসকোসিটি কি হচ্ছে কমতেছে, ওকে। বাট এয়ারের ভিসকোসিটি বাড়তেছে, এটা অ্যাটমসফেরিক প্রেসার, এটাই এখানে বলা হয়েছে, ওকে। দেন আচ্ছা, তারপর হচ্ছে টাইপস অফ ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইডের কি কি ধরনের টাইপস, কি কি টাইপের তরল পদার্থ থাকতে পারে? একটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, একটা হচ্ছে রিয়েল ফ্লুইড, একটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড, একটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড, একটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, ওকে। সো ফ্লুইড গুলা যদি তুমি ডিভি বাই ডিওয়াই, ঠিক আছে, এটা আমাদের কি ছিল মনে আছে? ডিভি বাই ডিওয়াই কি ছিল? যদি উপরে যাই, ইকুয়েশনটা ছিল এটা, নিউটনস এর যে ইকুয়েশন। তো এটা হচ্ছে ডিউ বাই ডিওয়াই, যেটা ছিল ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মানে একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে ভেলোসিটির যে ডিফারেন্স, ঠিক আছে, সেইটা। সো বিভিন্ন ফ্লুইডের ক্ষেত্রে, টাইপস এর ক্ষেত্রে এটা দেখানো হয়েছে যে যদি এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাড়ে, যেটা হচ্ছে শেয়ার, যেটা ছিল সেটা হচ্ছে নিউটন ফ্লুইডের ক্ষেত্রে দেখো একদম কনস্ট্যান্টলি বাড়তেছে, ওকে। শেয়ার থ্রিকিং এর ক্ষেত্রে এরকম, এবং বিংহাম প্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে এরকম। সো বিভিন্ন ধরনের গ্রাফ দেয়া আছে। সো এগুলো একটু দেখবা যে বলছে শেয়ার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু শেয়ার স্ট্রেন। আচ্ছা, এই পার্টটা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, টাইপস অফ ফ্লুইডের, ওকে। সো অ্যাপ্লিকেশন কি কি থাকতে পারে? ভিসকোসিটির অ্যাপ্লিকেশন বলছে ট্রান্সপারেন্ট অ্যান্ড স্টোরিং ফ্যাসিলিটিস ফর ফ্লুইডস লাইক পাইপস এন্ড ট্যাঙ্কস। যে পাইপের মধ্যে দিয়ে যে পানি ফ্লো করে, হ্যাঁ, এটা ভিসকোসিটির জন্য ফ্লো করে। দেখো যে তুমি যদি চিন্তা করো যে একসাথে সব যদি ওয়্যার ফ্লো করে, তো এখানে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যে মোটর, সেখান থেকে যে পানির ফ্লোটা দেয় সেটা যদি আগে যায়, ঠিক আছে, তো একটা পার্ট যদি আগে চলে যায়, তো এখানে কিন্তু আমার কি হয় একটা ওয়াট কি বলে এয়ার ভলিউম সৃষ্টি করে, যেটা কিন্তু অনেক প্রবলেম, ঠিক আছে, আমাদের সিস্টেমের জন্য। আর তারপর বলছে বিটুমিন ইউজড ফর রোড কনস্ট্রাকশন। এই যে বিটুমিনটা ইউজ হয় রোড কনস্ট্রাকশনের জন্য, এটা একটা ভিসকোসিটির একটা অ্যাপ্লিকেশন। বলছে ডিজাইনিং দা soil line or any other pipe flow viscosity play an important role in finding out its flow behavior. Also, drilling for oil and gas requires sensitive viscosity to maintain the performance of machine and the automobiles by determining the thickness of the lubricating oil
অর মোটর অয়েল। সো মোটর অয়েল এবং লুব্রিকেটিং যেটা দরকার হচ্ছে সেটার ক্ষেত্রে ভিসকোসিটিটা খুব প্রয়োজনীয়। ওকে, এই জন্য বিটুমিন ইউজ করা হয় বা বিভিন্ন ধরনের লুব্রিকেটিং অয়েল ইউজ করা হয়। আচ্ছা, দেন বলছে সারফেস টেনশন। সারফেস টেনশনটা কি বলছে? সারফেস টেনশন ইজ এ contractive tendency of the surface of fluid that allows to resist a external force. Surface tension is an important property that markedly influenced by ecosystem. So দেখো একটা বাঘ, হ্যাঁ, ধরো একটা বাঘ বা একটা, চিন্তা করো যে লাইক মশা, সবাই তো মশা দেখছো যে খালের মধ্যে মশা থাকে, ঠিক না? তো মশা কিন্তু পানির উপর দিয়ে চলাচল করে, হাঁটতে পারে। তো এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি দেখো যে এটাকে বলতেছে কি সারফেস টেনশন। দেখো সে তার যে আহ, কি বলে, যে পা গুলা থাকে, মশার যে পা গুলা থাকে, সেটা দিয়ে যে পরিমাণ ফোর্সটা দিচ্ছে পানির উপরে, সে পানিটা হচ্ছে ঠিক বিপরীত অ্যামাউন্টে একটা ফোর্স দিচ্ছে। কারণ কি? কারণ দেখো এই যে সারফেসটা, এটা কিন্তু খুব কম অ্যামাউন্টে, এবং একটা এইসব প্রাণীগুলার বা এইসব বাগ যেগুলো থাকে বা মশা, এগুলো কিন্তু খুব ভলিউম বা এবং তাদের কি, তাদের ম্যাস কিন্তু খুব কম। So, যেটা হচ্ছে যে তারা যে পরিমাণ টেনশন পানির উপর বা সারফেসের উপর দিচ্ছে, সারফেসও কি সেম অ্যামাউন্টে টেনশন সে উপরে দিতে পারতেছে। দ্যাটস ওয়াই এ বাগ ক্যান ওয়াক ইন দা অন দ্য ওয়াটার। ওকে, সো এটা ছিল হচ্ছে সারফেস টেনশন। আরো কিছু আছে, দেখো সারফেস টেনশনটা কিভাবে কাজ করে। বলছে এ মলিকিউলস ইন দা ইন্টেরিয়র অফ এ মলিকিউল is under attractive force. কেউ কারো কি সাউন্ড আসতেছে? আচ্ছা, তোমরা যদি সাউন্ড আসে একটু মিউট করে দিবা, ঠিক আছে? আর কোনো প্রবলেম থাকলে একটু হ্যান্ড রেজ করবা, তাহলে আমরা ডিসকাস করবো সেই জিনিসটা নিয়ে। ওকে, আচ্ছা, তারপর বলছে কি এ মলিকিউলস ইন দ্য ইন্টেরিয়র অফ এ লিকুইড ইজ, কেউ কিছু বলতেছো? হ্যালো, স্যার আপনি অল মিউট করে দেন আপাতত। আচ্ছা আচ্ছা, অল মিউট করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই, মাঝে মাঝে হঠাৎ সাউন্ড চলে আসে। হ্যাঁ, তো যদি প্রবলেম হয়, সে হ্যান্ড রেজ অপশন আছে, হ্যান্ড রেজ করে তারপর হচ্ছে কোশ্চেন করবা, ঠিক আছে? ওকে, সো কি বলছে? সারফেস টেনশন এ মলিকিউলস ইন দা ইন্টেরিয়র অফ এ লিকুইড ইজ আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স ইন অল ডিরেকশন। দ্যাট মিন্স, এই জিনিসটা একটু খেয়াল করো যে এটা ধরো একটা পানির, ঠিক আছে, ধরলাম যে এটা হচ্ছে একদম আপার সারফেস, ঠিক আছে, একদম উপরের যে পৃষ্ঠ সেটা, এবং ভিতরের যে পানির ক্ষেত্রে দেখো ভিতরের যে পরমাণুগুলা বা মলিকিউলস গুলো আছে, এটা কি করে, একটা একটাকে কি করে, অ্যাট্রাকটিভ ফোর্সের মাধ্যমে আকর্ষণ করে। ওকে, এবং মলিকিউলস, however a molecule at the surface of a liquid is acted on the by a net inward cohesive force that is perpendicular to the surface. So দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, যেটা হচ্ছে আমার সারফেসের নিচে, এটা হচ্ছে আমাদের সারফেস, একদম উপরে পৃষ্ঠ। তো নিচের যে মলিকিউলসটা আছে, এটা কি চারিদিক থেকে মলিকিউলস গুলো দ্বারা আকর্ষিত হয়। ওকে, এবং এটা একটা নেট ফোর্সে সে নির্দিষ্ট জায়গায় থাকে। বাট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে মলিকিউলস গুলো থাকে কি শুধুমাত্র সারফেসে। তো এটার ক্ষেত্রে যেই কি বলে, যেই ফোর্সটা থাকে বা অ্যাট্রাকটিভ যে ফোর্সটা থাকে, সেই ফোর্সটা থাকে কি পারপেন্ডিকুলারে, ঠিক আছে, একটা একটার সাথে সমানুপাতে থাকে, মানে একই একই পারপেন্ডিকুলার বা প্যারালালি থাকে। বলছে হেন্স ইট রিকোয়ার্স টু ওয়ার্ক to move molecules on the surface against the opposing force, and surface molecules have the more energy than the interior ones. That means interior ones থেকে সারফেসের যে এনার্জি, সারফেসের যে মলিকিউলস থাকে তার এনার্জি কি থাকে, বেশি থাকে। ওকে, তো এই সারফেসটাকে যদি তুমি মুভ করাতে চাও, মানে এই কি বলে, যদি তুমি মুভ করাতে চাও সারফেসটাকে, এটাকে কি করতে হবে, এক্সটার্নাল অধিক পরিমাণে ফোর্স দিতে হবে। সো বলছে হায়ার ফোর্স অফ এক্সটার্নাল, হায়ার ফোর্স অফ অ্যাট্রাকশন এট সারফেস। দ্যাট মিন্স এই সারফেসের মধ্যে বেশি পরিমাণে অ্যাট্রাকশন ফোর্সটা থাকে। সো দ্যাটস ওয়াই তুমি যদি এই সারফেসটাকে তুমি বিচ্ছিন্ন করতে চাও, জাস্ট একটা মশার কথাই চিন্তা করো, যে মশার যে ছোট ছোট পা গুলো আছে, এটা যদি এর উপরে পড়ে, তাদের মধ্যে মলিকুলের মধ্যে যে আকর্ষণটা, সেই আকর্ষণ থেকে ওই যে শক্তিটা, সেটা খুবই নগণ্য। ওকে, দ্যাটস ওয়াই ওই তাদের যে মলিকুলের মধ্যে যে ডিসটেন্সটা, সেটা ফিক্স ডিসটেন্সই থাকে, তারা নড়ে যায় না। তো নড়ে যদি যেত, তাহলে কিন্তু কি হতো, মশা কিন্তু হাঁটতে পারতো না, ঠিক না? মশা বা বাঘ যেগুলো আছে, বিভিন্ন পোকামাকড়, এগুলো কিন্তু পানির উপরে হাঁটতে পারতো না। বুঝে গেছে? তো এইভাবে হচ্ছে কি এই সারফেস টেনশনটা কাজ করে। আচ্ছা, এটা অনেকটা মেমব্রেনের মতো কাজ করে। দেখো বলছে ক্রিয়েটস এ স্ট্রেচড মেমব্রেন ইফেক্ট। হ্যাঁ, মেমব্রেন মানে কি, একটা পর্দার মতো কাজ করে। সো পর্দার উপর দিয়ে যেমন কোনো কিছু গেলে দেখবা যে পর্দা যদি তোমার টেনশনে থাকে, হাই টেনশনে থাকে, পর্দার উপর দিয়ে কোনো গেলে কিন্তু এই পর্দার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, উপরে নিচে কোনো
সারফেসে কোনো চেঞ্জ হয় না, সে একটা ফিক্সড ফরম্যাটেই থাকে। তো পানিটাও তখন কি থাকবে, একটা ফিক্সড ফরম্যাটে থাকবে, এর মধ্যে দিয়ে ছোট ছোট এই কীটপতঙ্গগুলো চলাচল করতে পারবে। ওকে, আচ্ছা। সো সারফেস এটা নিয়ে দেখো, এখানে বলছে কি সারফেস টেনশন নিয়ে সূত্র sigma s, force resulting from the molecular attraction of liquid surface Newton per meter equal হচ্ছে Fs into sigma s L. So sigma s কি surface of the tension, surface tension Newton per meter, এবং L হচ্ছে length over the which the surface tension acts। ঠিক আছে, মিটার রেঞ্জে, খুব কম অ্যামাউন্টের রেঞ্জে এই সারফেসটা কাজ করে, লেন্থ খুব কম। ওকে, আচ্ছা। সারফেস টেনশনের ম্যাথ, যেটা আমরা ইকুয়েশন দেখালো সেটার উপর একটা ম্যাথ আছে, তো তোমরা একটু ম্যাথটা দেখে নিবা। হ্যাঁ, বিভিন্ন ভ্যালুগুলো দেয়া আছে, সো এটা দেখে নিবা। অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন। সো অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন আমরা অলরেডি বলছিলাম যে দ্য ওয়াটার স্ট্রাইডার ক্যান ওয়াক অন ওয়াটার, বলছে যে মানে যারা পানিতে বাস করে তারা কি করে, পানির মধ্যে দিয়ে চলাচল করতে পারে। তারপর বলছে সাম টেন্ট আর মেড কি বলছে impermeable on of the rain, but they are not really impermeable. But if the water is placed on it, then the water doesn't pass through the wall. So but সেখানে এক্সাম্পল দিচ্ছে, জাস্ট আমি যে এক্সাম্পলটা দিলাম সেই রকমই। হ্যাঁ, একটা বাগস বা একটা কীটপতঙ্গ পানিতে কি করতে পারে, চলাচল করতে পারে এর মাধ্যমে। তো এটা হচ্ছে মেইন এক্সাম্পল। এছাড়াও আরো কয়েকটা অ্যাকশন আছে, একটা হচ্ছে কি ক্যাপিলারি অ্যাকশন। বলছে how does a water pump how does trees pump water hundreds of feet from the ground of their highest leaves। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপিলারি ইফেক্টটা কি, ক্যাপিলারি ইফেক্ট বলছে যে এই ক্যাপিলারি ইফেক্টের মাধ্যমে গাছের, ঠিক আছে, একটা উদ্ভিদের মূল থেকে কি হয়, এই ফ্লুইড গুলা একদম শীর্ষ পাতার কাছে চলে যায়। ওকে, সো এটা কিভাবে যায়, সো এটার একটা যে অ্যাকশনটা সেটাই হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। বলছে যে why do paper towels soak up spills, why does the liquid, এখানে বিভিন্ন কোশ্চেন করা আছে, কোশ্চেনের একটাই অ্যানসার, সেটা হচ্ছে এই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে। ওকে, সো বলছে it is capillary action is a result of adhesion and cohesion, a liquid that adheres to the material that makes up a tube will be drawn inside cohesive। আচ্ছা, এটার একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে ক্যাপিলারি অ্যাকশনের, এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, দেখো যে এক্সাম্পলটা কি বলছে, যে ক্যাপিলারি অ্যাকশনকে দেখো কিভাবে কাজ করে, যে যদি তুমি ওয়াটার নাও, ঠিক আছে, ওয়াটারের মধ্যে যদি একটা তুমি টিউব নাও, তো এই টিউবটা দেখবা যে টিউবের যে উপরের তলটা সেটা দেখবা দেখতে কিরকম হয়, এইরকম। ঠিক আছে, ওয়াটারের উপরের তলটা দেখতে হচ্ছে এইরকম। বাট তুমি যদি মার্কারির মধ্যে তুমি যদি একটা টিউব ঢুকাও, এটা দেখবা যে এটা তো উপরে উঠবেই না, উল্টা এটা হচ্ছে নিচের দিকে একটা সারফেস ক্রিয়েট করবে। ওকে, সো দিস ইজ কল্ড ক্যাপিলারি অ্যাকশন। সো এভাবে হচ্ছে কি কাজ করে, যে উদ্ভিদের মধ্যে পানি একদম উপর পর্যন্ত যায়। দেখো এটার ক্ষেত্রে যখন তুমি এই টিউবটা দিলা, পানি কিন্তু উপরের দিকে, টিউবের ভিতরের দিকে গেছে। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে টিউবের থেকে নিচের দিকে চলে আসছে। ওকে, সো ক্যাপিলারি অ্যাকশন ইজ দ্য অ্যাবিলিটি of a fluid to flow in a narrow spaces without the assistance of and in opposition to the external force like gravity. So গ্র্যাভিটির বিপরীত দিকে কাজ করে, ঠিক না? গ্র্যাভিটি সবসময় থাকবে কি, এটাকে নিচের দিকে রাখতে, যেহেতু জি হচ্ছে নিচের দিকে কাজ করে, সো এটা হচ্ছে কি গ্র্যাভিটির বিপরীত দিকে কাজ করে। জাস্ট লাইক তোমাদের গাছের যে এক্সাম্পলটা দিলাম, উদ্ভিদের ক্ষেত্রে পানি বিভিন্ন শাখা প্রশাখাতে কিভাবে যায়, এই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে। কারণ এটার উপরে এখানে কিন্তু কোনো মোটর নাই, ঠিক না, পানি উপরে উঠে গেলে কোনো মোটর লাগতেছে না, এটা অটোমেটিক এই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে ফ্লো করতেছে। সো ক্যাপিলারি অ্যাকশনটা কি, অ্যাকচুয়ালি পানিকে ফ্লো করানো ইন এ ন্যারো স্পেস, একটা ন্যারো স্পেসের মধ্যে দিয়ে পানিকে কিসের বিপরীতে, গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করানো। ওকে, এটাকে আমরা বলছি কি ক্যাপিলারি অ্যাকশন। ওকে, তারপর বলছে ডিফারেন্স বিটুইন অ্যাডহেসিভ এন্ড কোহেসিভ। আচ্ছা, এটা একটু দেখো যে ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা, একজন হাত তুলছে, স্যার হাসান। টাইম তো শেষ হয়ে যাচ্ছে স্যার, ক্লাসের টাইম শেষ স্যার। সুমন হাসান হাত তুলছো, কি বলো কোশ্চেন? স্যার ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, দেখেন স্যার। ও আচ্ছা আচ্ছা, ক্লাসের টাইম। হ্যাঁ, সবাই একটু আবার অ্যাড হও। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা মনে করেছো। টোটাল আছে 44 জন। আচ্ছা, এদিকে আছে 48 জন। ওকে, সবাই একটু আবার অ্যাড হও। হ্যাঁ, সেম লিংকে অ্যাড হও। ওকে স্যার। জি স্যার।